স্টার্ট। নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম আমাদের কৃষ্ণনগর একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে। আজকের ভিডিওর নতুন বিষয় আমরা পছন্দ করেছি, সেটি হচ্ছে খাদ্য খাবার এবং আমাদের দৈনিক জীবনে কি পরিধেয় বা কি পোশাক পরিচ্ছদ আমরা ব্যবহার করতে ভালোবাসি, তার উপর কিছু জ্যোতিষীয় পর্যালোচনা। প্রথমেই আসি খাদ্য খাবার। খাদ্য খাবার তিন প্রকৃতির হয়। একটি হচ্ছে সাত্ত্বিক খাবার, একটি রাজসিক এবং একটি হচ্ছে তামসিক। সাত্ত্বিক কথাটি এসছে সত্যগুণ থেকে, রাজসিক কথাটি এসছে রজগুণ থেকে এবং তামসিক কথাটি এসছে তমগুণ থেকে। এগুলো সবই সনাতন ধর্মের প্রাচীন ভারতের যে কোনো পুরাণে, শাস্ত্র গ্রন্থে, বেদে এই তিনটে গুণের তত্ত্বের কথা বারে বারে বর্ণিত হয়েছে। সেটি মানুষ নিজে পড়াশুনো করলে আপনারা জানতে পারবেন এবং আমাদের প্রত্যেক ব্যক্তির মধ্যেই এই তিনটি গুণের তারতম্য ঘটে থাকে। কেউ সাত্ত্বিক প্রকৃতির হয়, কেউ রাজসিক, কেউ তামসিক। কারোর মধ্যে আবার দুটি দুটি করে গুণের সমন্বয় ঘটতে পারে। কারণ আমরা বর্তমান আধুনিক সময়ে খাদ্য নীতি আমাদের সঠিক পথ দেখায় না, খাদ্যনীতি ঠিক নেই। আজকে দেখবেন বর্তমান সময়ে প্রচুর মানুষ মিনিমাম গ্যাসের ওষুধ, ভিটামিনের ওষুধ খায়। সেটা অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, আয়ুর্বেদিক হোক, তারা গ্যাস অম্বলে ভুগছে। আচ্ছা, আগে মানুষ জল কিনে খেত না, জল পরিশুদ্ধ পাওয়া যায় না বলেই তো এখন জল কিনে খেতে হয়। কারণ আমাকে তো আগে তো জল খেতে হবে, খাবার খাই না খাই, জলটি যেন পরিশ্রুত পানীয় হয়। তা এগুলো কেন হচ্ছে? কারণ আমরা বেঁচে থাকতে চাই। আমরা শরীরে রোগ থাকলে আমরা কিন্তু সুস্থ থাকবো না, এবং শরীরে যদি অসুখ দানা বাঁধে তাহলে আপনি অকালেই মৃত হবেন। এবং এই বিষয়গুলি সম্পর্কে আমরা যখন জ্যোতিষীয় পর্যালোচনা করছি, প্রথমেই খাদ্য খাবার নীতি আসতে গেলেই প্রথমেই আসবে আমাদের লিভারের কথা, যেখানে আমাদের খাদ্য প্রথম চেবানোর পর সেই খাদ্য নালী দিয়ে প্রথম খাদ্য সেই লিভারে যাচ্ছে এবং খাদ্য পরিপাক হচ্ছে। আপনার যদি বৃহস্পতির অবস্থান আপনার জাতচক্রে বা আপনার বর্তমান গোচর ফলে বৃহস্পতি যদি অশুভ গ্রহের সাথে সংযুক্ত হয় এবং অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয়, বা আপনার বৃহস্পতির সাথে রাহুর মতো চণ্ডাল গ্রহের যদি গুরুচণ্ডাল যোগ থাকে, নানা রকমভাবে যদি বৃহস্পতি অ্যাফেক্টেড থাকে, তাহলে আপনার কিন্তু পরিপাক যন্ত্রের সমস্যা আসবে এবং আপনি নানা রকম তামসিক খাবার, বিশেষ করে জাঙ্ক ফুড অ্যান্ড ফাস্ট ফুড, এইগুলো খেতে অভ্যস্ত হবে। বৃহস্পতি যার যার জন্মছকে নিচস্থ থাকবে এবং বৃহস্পতি অশুভ প্রভাব থাকবে বৃহস্পতির ওপর, সেই ব্যক্তি সবসময় মশলাদার খাবার খেতে পছন্দ করবে। তার সাত্ত্বিক খাবার, ঘরোয়া খাবারগুলো তার কিছুতেই পছন্দ হবে না। সাত্ত্বিক খাবারের মধ্যে যে খাবারগুলো ঘরে হাতে বানানো হয়, আমাদের মা, কাকিমা, দিদা, ঠাকুমারা যেগুলো বানিয়ে আমাদের খাতেন। ধরেন আপনাকে নাড়ু দেওয়া হলো, আপনি দোকান থেকে মিষ্টি কিনে খাচ্ছেন, কেন খাচ্ছেন বলুন তো? ঘরে আগেকার দিনে বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য আমাদের দিদা ঠাকুমারা তৈরি করতো, আমাদের মারাও তৈরি করে গেছে। গজা, নিমকি, নাড়ু, আমরা নানা রকম খাবার আমরা ঘরে খেয়ে অভ্যস্ত। এখনকার বাচ্চা কাচ্চারা বা আমরাও অনেক সময় বাইরে গিয়ে কিছু না পেয়ে ফাস্টফুড খাচ্ছি। ঘরে সাফিসিয়েন্ট খাবার যদি আমাদের না থাকে, তাড়াতাড়ির মাথায় এগরোল, চাউমিন, মোগলাই, ফুচকা, মোমো ঝেড়ে ফাস্টফুড খেয়ে যাচ্ছি। এমনকি বিয়ে বাড়িতে গিয়ে আগে ছিল ঢালাও মাংস ভাত খাওয়ানো হতো বা মাছ ভাত, বা খুব সুন্দর মাছের মাথা দিয়ে ডাল করা হতো, একটা ভাতের পাতে শাক ভাজা, বেগনি ভাজা, একবারে বাঙালি ঘরোয়া রান্না। আমরা ছোটোবেলায় 90-এর দশকে যারা বড় হয়েছি তারা কলা পাতায় করে ভাত খেয়েছি, খুব উপাদেয় লাগতো। কলা পাতায় যখন গরম ভাত পড়তো তার গন্ধটাই আলাদা। মাটির খুঁড়িতে করে জল দেওয়া হতো, পুরো ন্যাচারাল গন্ধ সেই মাটির খুঁড়িতে আমরা যখন জল খেতাম। পেতলের জাগে করে করে বিয়ে বাড়িতে জল দেওয়া হতো। বিয়ে বাড়িটাকে কখনোই মনে হয়নি যে বিয়ে বাড়িতে যাওয়ার আগে গ্যাসের ওষুধ খাবো, বা বিয়ে বাড়ি থেকে এসে এই প্যান্ডি বা র্যানটাক একটা খেয়ে নাও। তার আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি কিন্তু খেয়ে এসে মনে হচ্ছে আমার শরীর খারাপ হয়ে যাবে না তো? বিয়ে বাড়িটাও একটা ফাস্ট ফুডের আঁকড়া হয়ে গেছে। ওখানে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন, ওখানে গিয়ে চিলি চিকেন খাচ্ছেন, বিয়ে বাড়িতে ঢোকার মুখেই ফুচকা খেয়ে নিলেন, মোমো স্টল, আইসক্রিম পার্লার, কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড ইত্যাদি খেয়ে আপনার আর এখানে জায়গা আছে? আপনি নিজে অসুস্থ হচ্ছেন, আপনার বাচ্চা কাচ্চাগুলোকে অসুস্থ করছেন। আপনি খাদ্য খাবার নীতি সারা বছর বাড়িতে কিন্তু বিরিয়ানি খান না,
কিন্তু এই হামলে পড়ে বিয়ে বাড়িতে গিয়ে খাচ্ছেন কোন তেলে ভাজা, কি ব্যাপার, যাই হোক, খেয়ে এসেই এমন অসুস্থ হলেন, সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলে এলো, হসপিটালে চলে গেল, কী হবে? এবার আপনি বলবেন এখানে অ্যাস্ট্রোলজি কী করতে পারে? আমি সেটাই বলছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন করুন, ডাক্তার বিদ্যাতেও এই কথাটা মানা হয়, একটু মেনে চলুন। যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান, যোগব্যায়াম করছেন, খাদ্যনীতি পাল্টাচ্ছেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স কী বলছে, বৃহস্পতি আমাদের লিভার ফাংশনকে ইন্ডিকেট করে। আপনার খাদ্যই যদি হজম করতে না পারেন তাহলে আপনি কি বেঁচে থাকবেন? আপনি উল্টোপাল্টা খাবার খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, চিলি চিকেন খাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, মোমো খাচ্ছেন, সারা সপ্তাহ ধরে কিছু না কিছু গপ গপ করে খেয়ে যাচ্ছেন। খেয়ে যেই অসুস্থ হচ্ছেন তখন ডাক্তারবাবু বাঁচান বা হসপিটালে গিয়ে স্যালাইন টানছেন। আপনাকে বারবার বলা হচ্ছে আপনি সাত্ত্বিক খাবার গ্রহণ করুন, আপনার লিভারটাকে রেস্ট দিন, আপনি জল পরিমিত খান, আপনি সপ্তাহে, আগেকার দিনে মুনি ঋষিরা কেন অনেক ব্যক্তি এখনও শনিবার করে ফাস্টিং করে, একবেলা করে। শনিদেবের ব্রত আপনাকে করতে হবে, কোথাও মাথার দিক বেঁধে আনি। আপনি যে কোনো বার সপ্তাহে একটা দিন বেছে নিয়ে এই পেটটাকে একটু রেস্ট দেন। অনেক পদ্ধতি আছে, ঘরের পাখাটাকেও কন্টিনিউ চালাতে চালাতে শীতকালে রেস্ট দেওয়া হয়। যে এসি মেশিনে ঠান্ডা হাওয়া খাচ্ছেন ওটাকেও রেস্ট না দিলে ওটাও অনেক জায়গায় পুড়ে গিয়ে অগ্নিকাণ্ডর ঘটনা শোনা যায়। যে রেফ্রিজারেটর আমরা মোবাইলে দেখে যাই, অনেক জায়গাতে রেফ্রিজারেটর কম্প্রেসার বাস্ট করে বাড়ি টাড়িতে আগুন ধরে যাচ্ছে। তার মানে শরীরটা তো একটা মেশিন, আপনি তার উপর অত্যাচার করবেন, সে অ্যান্সার দিয়ে দেবে আপনাকে। অ্যাস্ট্রোলজি একটা অঙ্ক, আপনাকে বলা হচ্ছে আপনি চেঞ্জ করুন নিজেকে। যদি তামসিক পেঁয়াজ, রসুন, মাছ, মাংস ঝেড়ে আপনি প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন তাহলে আপনার লিভার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। ওটা একটা মেশিনের মতো, জেনারেটরের মতো, অনবরত ওটা কাজ করে গেলে প্রবলেম হবে। আপনি মাংস খাবেন, মাংসটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগবে ডাইজেস্ট হতে, কারণ মাংসের মধ্যে বিশাল পরিমাণে প্রাণীজ ফাইবারগুলো থাকে। তুলনামূলক আপনি ডাল ভাত খাবেন, হালকা শাক ভাজা খাবেন, একটা তরকারি খাবেন, লাউয়ের তরকারি খেলেন, পেঁপের তরকারি খেলেন, মোচা খেলেন, এইসব যে সবজিগুলোর কথা গ্রাম বাংলায় আমরা শুনেছি, কচুর শাক খেলেন, টোটাল ডাইজেস্ট হতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল ডাইজেস্ট। প্লাস আপনার রক্তটা পরিশুদ্ধ হয়ে গেল এবং আপনার শরীরের মধ্যে যে শোণিত বা রক্ত আপনার এবার শিরা উপশিরায় প্রবাহিত হবে, আর হার্টটা খুব আনন্দিত হবে যে এই ব্যক্তিটি সাত্ত্বিক খাবার গ্রহণ করছে, আমি এর শরীরটাকে সুস্থ রাখবো। এবার আপনি লিভারের মধ্যে ঝেড়ে মাংস ঢুকিয়ে দিলেন, খেয়ে নিলেন 500 মাংস, রেড মিট খেয়ে নিলেন, আপনার এবার হজম হতে সময় লাগলো 4-5 ঘন্টা। যদি হজম হলো ভালো, নাই তো আপনার চোয়া ঢেকুর উঠছে, বদহজম হচ্ছে, এবার ডাক্তার ডাক, ডাক্তার ডাক। হার্ট অ্যাটাক হতে 2 মিনিট লাগবে না। তাহলে এইগুলো অ্যাস্ট্রোলজিতে আমাদের বলে দেওয়া যায় যে আপনি খাদ্য খাবার নীতি আপনি ঠিক করুন। অনেক মানুষ আছে, আমরা কোল্ড ড্রিঙ্কস প্রচুর পরিমাণে খেয়েছি এই গরমে, কেন? আপনি টক দই বাজার থেকে এনে একটু লস্যি করে খেতে পারেন তো, বা ভাতের পাতে আপনি একটু ভাত খেয়ে উঠে দই দিয়ে ভাত দিয়ে খেলে শরীরে বল বৃদ্ধি হয়। দই, এটা মুনি ঋষিরা বলে গেছে অনেক শাস্ত্রে, টক দই ভাতের পাতে একটু নুন চিনি লবণ দিয়ে একটু মেখে আপনি খাবেন, আপনার শরীরে বল কারক হয়, বল কারক। আচ্ছা, ভাত খেয়ে উঠে মিষ্টি পান 8 ঘন্টা পর খাওয়া যেতে পারে, ওটা নেশা করার জন্য না, মিষ্টি পানটা। এবার আপনি যদি তাতে খয়ের জর্দা দিয়ে অনেক করে নেশা করেন সেটা আলাদা কথা, যে এভরিডে 3-4টে করে পান খায় তার ব্যাপার আলাদা। তাহলে সেই ব্যক্তিটি আবার হলো কি, সেই নেশাটা তাকে খেয়ে ফেলবে। তাহলে অনেক ব্যক্তি আছে ঝেড়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই খাচ্ছে, ওই খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, নানা রকম জিনিস খেয়ে লিভারটাকে নষ্ট করছে। অনেক ব্যক্তি আছে, সমাজে অনেক ব্যক্তি আছে অ্যালকোহল পান করে। অ্যালকোহলটা কি? অ্যালকোহল হচ্ছে পুরোপুরি আপনার চণ্ডাল প্রবৃত্তির। ওটা খাওয়ার পর যে ব্যক্তিরা মাতলামো করে বা তাদের নেশা ভাঙ করে তাদের মস্তিষ্ক বিচ্যুতি ঘটে এবং মস্তিষ্কের বিকৃতির কারণে মানুষের সাথে দুর্ব্যবহারও করে, তার মানে সে নেশাগ্রস্ত হয়ে গেছে, সে চণ্ডাল গুণ হয়ে গেছে, তার মধ্যে রাহুর প্রভাব বেড়ে গেছে। সেই ব্যক্তিটির তো লিভার, এবং ম্যাক্সিমাম দেখা গেছে যারা প্রচণ্ডভাবে অ্যালকোহল পান করে তাদের লিভারের মধ্যে ফ্যাটি লিভার জন্মে যায়। ফ্যাটি লিভার জন্মে গিয়ে আস্তে আস্তে লিভারটার হচ্ছে ওই কোলনের মধ্যে ক্যান্সার হয়ে যায়, পাইলস হয়, নানা রকম ইন্টেস্টাইন প্রবলেম, ক্যান্সার ট্যান্সার, দুরারোগ্য ব্যাধি, সুগার, থাইরয়েডে আক্রান্ত হয়ে সেই ব্যক্তিটা অকালে মৃত্যু হয় অ্যালকোহল খাওয়ার জন্য, নেওয়ার জন্য। সিগারেট, বিড়ি, ধূমপান যথেষ্ট হারে যারা করছে প্রত্যেকে তামসিক ব্যক্তি, প্রত্যেকে। আপনি যে ব্যক্তিটা অ্যালকোহলিক তার সাথে যে লোকটা নারায়ণ পুজোর প্রসাদ খাচ্ছে, কর্পূর দিয়ে একটা নাড়ু খাচ্ছে, বা যে লোকটা ফল খাচ্ছে, দিনে একবার ফাস্টিং করছে, বা যে লোকটা সূর্যোদয়ের সময়
সূর্য প্রণাম করে একটু গঙ্গা জলে বিষ্ণু স্মরণ করে নিয়ে আচমন করে নিয়ে সে তার জীবন শুরু করছে, সে সাত্ত্বিক না তো সেই অ্যালকোহলিক ব্যক্তিরা সাত্ত্বিক? আমরা অ্যাস্ট্রোলজি করছি সমাজের চোখে আঙুল দিয়ে, 3টে ব্যক্তিকে স্পষ্টভাবে চিনে নিক। একটি সাত্ত্বিক ব্যক্তি আছে, একটি রাজসিক ব্যক্তি আছে, একটি তামসিক ব্যক্তি আছে, এছাড়া কোনো ব্যক্তি হয় না। যে নেশাগ্রস্ত ব্যক্তি সে তামসিক ব্যক্তি, যে নর্মালি সব রকমের মধ্যেই মিলেমিশে আছে, ডাল ভাতেও আছে, আবার মাছ মাংসতেও আছে, সে হচ্ছে রাজসিক। আর যে এই সব দুনিয়া থেকে সব ছেড়ে শাক পাতার জগতে চলে গেছে নিজেকে নিয়ে, বা সে হয়তো দুধ দিয়ে ভাত খায়, বা সে একটু ফলাহার করে, বা একটু ছাতুর শরবত খায়, বা একটু টক দই দিয়ে রায়তা বানিয়ে খায়, বা একটু স্যালাড খায়, হালকা খাদ্যনীতি মেনে যে চলে, একটু যোগ ব্যায়াম করে, শরীরের কথা যে ভাবে, যে একটু হালকা যোগাসনও করে, সূর্য প্রণাম করে, সেই ব্যক্তিটি পরম সাত্ত্বিক ব্যক্তি। দীর্ঘজীবী ব্যাপারটি আলাদা। দীর্ঘজীবী হতে গেলে অনেক বড় সাধনা লাগে। স্বামী শিবানন্দও নরেন্দ্র মোদীর হাত থেকে 120 বছর প্রায় বয়স হলো, তিনি গিয়ে উপহার নিয়েছেন। তার বয়স দেখে, তার জীবন চর্চা দেখে প্রধানমন্ত্রীও তাকে প্রণাম করতে গেছে। তার মানে ভারতীয় যোগশাস্ত্রের এক আধুনিক যুগের অমূল্য রতন হচ্ছেন স্বামী শিবানন্দ। আমরা 50-60 বছরেই মারা যাচ্ছি, কারণ আমরা তো অধিকাংশই তামসিক গুণসম্পন্ন, পেঁয়াজ রসুন গপ গপ করে খাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি। এসব লোকজন বাহ্যিক দুনিয়ার থেকে, ভোগবিলাস থেকে অনেক দূরে, তবেই স্বামী শিবানন্দ হওয়া যায়। আমরা 50-60 বছরেই কোমর হাত পা বেঁকে যাচ্ছে, ক্যালসিয়াম নেই, দুধই খাই না, দুধ খেলে অম্বল হয়ে যাচ্ছে। তার মানে যে দুধটা খাচ্ছি সেটাও হচ্ছে আপনার অনেক কিছু ভেজাল মিশ্রিত, অরিজিনাল খাঁটি কিছু নেই এখনকার দিনে। যে জলটা খাচ্ছি সেই জলটাও পরিশ্রুত পানীয় কিনা সন্দেহ আছে। সুতরাং যে সমাজের মধ্যে বসবাস করছি, খাদ্যনীতি ইম্পর্ট্যান্ট রোল। এবং আপনারা যদি সঠিক খাদ্যনীতি নিতে পারেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনাদের কাছে কথায় কথায় ডাক্তার আর হসপিটালে যাওয়া বন্ধ করে দিতে পারে অ্যাস্ট্রোলজি। আপনাকে সঠিক জীবনচর্চা করতে হবে, খাদ্যাদি ঠিক করতে হবে, নেশা ভাঙ করলে চলবে না। একদিন করে সপ্তাহে হাফ বেলা করে ফাস্টিং করলে কোনো অসুবিধে নেই। সঠিকভাবে জীবনচর্চা করুন। এবং আমাদের পরিধেয়র মধ্যেও অ্যাস্ট্রোলজির সম্পর্ক আছে। পরিধেয় অর্থে আমরা কি পোশাক পরিচ্ছদ পরিধান করব। যেমন আমি নিজের কথাই বলি, আমি 4-5 বছর ধরে পাজামা পাঞ্জাবি পরছি। তার আগে আমি অফিস আওয়ার্সে স্যুট বুট পরতাম। আপনি ভারতীয় পোশাক পরিচ্ছদগুলো ব্যবহার করুন। আমরা ভারতের মাটিতে জন্মেছি, মেয়েরা শাড়ি কাপড় বা যেখানে সালোয়ার কামিজ পরছে, ছেলেরা ধুতি পাঞ্জাবি অফিস কাছারিতে পরা সম্ভব নয়, কিন্তু যতটুকুনি সুযোগ পাবেন, যতটুকুনি। আমি পাঞ্জাবি পরছি বলে আপনাকেই যে পরতে হবে বলছি না, কিন্তু এই সুতির পাঞ্জাবির সাথে একটা টেরিকটের জামার অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। প্লাস আপনারা যে পরিধেয় পরবেন, ছেলেরা কি মেয়েরা, একটু কালারের ওপর চয়েস করে পরলে মনে হয় বেটার হয়। এক একটি কালার এক একটা গ্রহকে ইন্ডিকেট করে। যেমন রবিবার দিন আপনি গোলাপি বর্ণের বা হালকা লাল কালারের ছোঁয়া থাকবে, আর লাল গোলাপি হলুদ বর্ণ কিছুটা মিশ্রিত রবিবার দিন চলবে যে কোনো কাপড় জামা। এক কালারের হলে ভালো হয়। এক কালারের কোনো জামার ভাইব্রেশন খুব ভালো হয়, অনেকটা আপনার কালারকে কভার করে। দেখা গেলো একটা আপনি হলুদ রঙের একটা শাড়ি পরে যাচ্ছেন, বা কেউ হলুদ রঙের জামা কাপড় পরছে, পুরো রঙটা কভার করে। আর আপনি বাই কালারের জামা পরবেন, সেখানে নানা রকম গ্রহের এফেক্টটা বেড়ে যায়। হয়তো সেই গ্রহের এফেক্টটা আপনার ভালো না, কিন্তু আপনি সেই লালের ছোঁয়াটা দিলেন, দিয়ে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আপনি বলবেন হাতে পাথর তাবিজ কবচের কালারের সাথে জামা, হ্যাঁ, আপনার বিছানার বেডশিটের কালারটা পাল্টে ফেললেও কোনো অসুবিধা নেই। রাতে শুতে যাচ্ছেন, একটা চকরা বকরা বেডশিট দেখলেন আর দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেল। আপনি সুন্দর দেখবেন, বড় বড় হোটেলে যাবেন, সাদা রঙের বেডশিট, একবারে ফুটফুটে সাদা। আমাদের যখন নতুন খাতা কিনে আনি, সেই খাতায় লিখতে খুব ভালো লাগতো ছোটোবেলায়। বা খাতা স্বাভাবিক, খাতা সাদা রঙেরই থাকে, লিখতে সবারই ভালো লাগে। কিন্তু নতুন খাতার একটা আলাদা গন্ধই থাকে, তার গন্ধ, বর্ণ, তার রঙটাই সাদা। কি কোন জিনিসকে ইন্ডিকেট করে? সেটা সোমবার চন্দ্রের জন্য ইন্ডিকেট করে। সোমবার দিন আপনারা সাদা রঙের বস্ত্র ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। কারণ সাদা রঙটি শিব ঠাকুরের খুব পছন্দের। সাদা রঙের ফুল, ধুত্র ফুল, তারপরে আপনার যে কোনো সাদা ফুল ওনার পছন্দ। এবং সাদা রঙটির সাথে চন্দ্রদেবের খুব সম্পর্ক আছে। আর মঙ্গলবার দিন আপনারা লাল, যাদের লালের অসুবিধে আছে, মানে মাঙ্গলিক দোষ বা অনেক সমস্যা থাকে মঙ্গলের,
তারা লালের বাই কালার পরতে পারেন, মানে ডাইরেক্ট লাল পরার দরকার নেই, হালকা লাল বা লালটা জাস্ট ছিটে ফোটা। আর যাদের পুরো লাল পরার পছন্দ, যার লাল পরলে শ্যুট করে লাল পরুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুধবার দিন আপনারা গ্রিন কালার ব্যবহার করুন, সবুজ রঙের। আপনারা রুমালও সবুজ ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই, সবুজ রঙের যে কোনো জামা কাপড়। আচ্ছা, যে পেনটা ব্যবহার করবেন, এখানে দেখুন আমি সবুজ রঙের পেন রেখেছি। এখানে পেন রাখতেই পারেন আপনারা, সবুজ কালি দিয়ে অনেকে লিখতে পারবেন আমি বলছি না। এই পেনটি যেমন সবুজ রঙের, কিন্তু এর কালিটা নেই। বাইরে থেকে দেখতে সবুজ লাগছে, ভেতরে নীল রঙেই ব্যবহার করছি। আমার সবুজ কালি দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, আমি নীল কালি দিয়ে লিখবো, কিন্তু কালারটা সবুজ। আপনি হাতে একটা ব্রেসলেট পরতেন, তাতে সবুজ রঙের ব্যান্ড আপনি রাখতেই পারেন। আপনি সবুজ কালারটাই আমার বুধের জন্য ইন্ডিকেট করে। এমনকি যখন খাবার দাবার আমরা খাই, সবুজ রঙের শাকসবজি বলি, কিন্তু ডাইরেক্ট রান্না করার পর সবুজ কালারটা খুব কম শাকসবজিতেই পাওয়া যায়। আপনারা পেয়ারা খেতে পারেন, আপনি গ্রিন ভেজিটেবল স্যালাড, শশা টশা খেতে পারেন, এগুলো অনেক সবুজ রঙের আছে। সবুজ আপেলও পাওয়া যায়, সবুজ রঙের আপনি আঙুর খেতে পারেন, এগুলো গ্রিন কালারকে ইন্ডিকেট করে। এবং সবুজ রঙটা বুধের জন্য হয় কি, আপনার বিদ্যা, বুদ্ধি, এইসব জায়গাগুলো, ইন্টেলিজেন্স, পাওয়ার, ধৈর্য শক্তি, এগুলোকে আপনার বৃদ্ধি করবে এবং প্রচণ্ড এনার্জেটিক। রবির সব থেকে নিকটের গ্রহই বুধ, এবং সবুজ রঙের ব্যবহার, সবুজ খাদ্য দিয়ে আপনাকে এনার্জি দেবে, আপনার মধ্যে গ্রিন মাইন্ড তৈরি করবে, আপনি সবসময় অ্যাক্টিভ মাইন্ড হয়ে যাবেন, বুধ যদি আপনার তুঙ্গে থাকে। আচ্ছা, বৃহস্পতিবারের সময় আপনি হলুদ রঙের কোনো জামা কাপড় ব্যবহার করতে পারেন। আমাকে নিজেকেই দেখছেন, আমি হলুদ রঙ পরেছি। এবার ঘটনাটা কি হচ্ছে, আজকে নিশ্চয়ই আমাদের পড়ছে বৃহস্পতিবারে, দেখবেন অনেকে হলুদ রঙ পরা পছন্দ করে, হলুদ গুঁড়ো দিয়ে অনেকে মাথায় চান করতে চায়, এগুলোর এফেক্ট আছে। কাঁচা হলুদ আপনি সেবন করতে পারেন। কাঁচা হলুদ থেকে এমন কোনো ওষুধ নেই, সেটা স্কিনের কোনো অয়েনমেন্ট হোক বা আপনাদের মেয়েদের যে বিউটি প্রোডাক্ট হোক, বিভিন্ন টারমারিকের ব্যবহার হয়, এবং টারমারিক থেকে নানা রকম হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক নানা রকম মেডিসিন তৈরি হয়। এটাকে অ্যান্টি অক্সিডেন্ট বলা হয়েছে। এবং হলুদ রঙটি আমাদের লিভার ফাংশনকে দুর্দান্ত কাজ করায়। আপনার খিদে পাবে, ঘুম পাবে, ব্রেন অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার শরীরে এনার্জি লাগবে, এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার মধ্যে একটা সংস্কারক মন তৈরি হবে, যে আমি কি, আমাকে কেমন হতে হবে, এবং আমার সাথে যে ব্যক্তিরা যুক্ত হবেন তাদের সাথে আমি কেমন ব্যবহার করব। এবং আমার মধ্যে যদি সংস্কারক মন তৈরি হয়ে যায়, তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার মধ্যে ধর্মভাব বা সাত্ত্বিক গুণ বৃদ্ধি পাবে। এরপরেই চলে আসি শুক্রবার দিন আপনি সাদা রঙ তো ব্যবহার করতেই পারেন, কারণ শুক্রের জন্য সবথেকে দামি রত্নটি ব্যবহার করা হয়, দ্যাট ইজ কল্ড ডায়মন্ড। আর বলার আমার দরকার নেই, হীরা বলা হয়। প্রাচীন সময়ে মধ্যযুগ পর্যন্ত যখন রাজতন্ত্র ছিল, রাজারা তাদের সর্বশক্তি বৃদ্ধি করার জন্য, নিজেদের ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য দামি দামি হিরে ব্যবহার করতেন। ভারতের বিভিন্ন মন্দিরগুলোতে, বিভিন্ন রাজপ্রাসাদগুলোতে হিরে খচিত থাকত। পরবর্তীকালে পরিস্থিতি অনেক কিছু বদলেছে, কিন্তু ভারত যথেষ্ট হীরের মানে রত্ন প্রাপ্ত করা গেছে। অনেক খনির অস্তিত্ব ভারতে, কয়লা খনির থেকেও প্রাচীন সময় অনেক হীরের উত্তোলন করা হয়েছে, এবং বিশ্বের বাজারে ভারতীয় হীরেগুলোর ঐতিহাসিক মূল্য আছে। এবং কোহিনূর মণি একটি হীরে ছিল, যার ইতিহাস আপনারা জানেন, এবং যারা জানেন না তারা জেনে নেবেন কোহিনূর মণি সম্পর্কে। এটি ভারতের থেকেই উত্তোলিত হয়েছিল। এবং ঘটনাটি কি, এই শুক্রবার দিন আপনারা সাদা রঙের কোনো পোশাক পরিচ্ছদ বা ক্রিম কালার, সাদা, অফ হোয়াইট ইত্যাদি কালারগুলো ব্যবহার করুন। এবং সাদা রঙের খাদ্যাদির মধ্যে আসবে দুধ, আসবে দই, আসবে, আপনি ভাত খান, রুটি খান, সাদা রঙের যে কোনো, আপনি যদি কেউ দেখা গেলো আইসক্রিম খাচ্ছে, সাদা রঙের আইসক্রিম, বেশি চকোলেটে যাওয়ার দরকার নেই, সাদা রঙটার ব্যবহার আপনারা করতে পারেন। সাদা মিষ্টি খেতে পারেন, যাদের মিষ্টান্নে কোনো অসুবিধা নেই, সাদা ছানা খেতে পারেন, মানে দুগ্ধ জাতীয় যে উপাদানগুলো, পনির খেতে পারেন আপনি। যারা নিরামিষভোজী আছে তারা পনির খাবেন, কোনো অসুবিধা নেই। সাদা রঙের এই উপাদানগুলো আপনাকে, বিশেষ করে শুক্র তত্ত্বটি হচ্ছে আমাদের জীবনে সাংসারিক সুখ, ধন সম্পদ বৃদ্ধি করে, এবং ভোগ বাসনা যদি আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, সংসার থেকে আপনি ভোগ বিলাস করবেন, তাহলে সংসারী মানুষকে সুখ দেয় শুক্র গ্রহটি। প্রচণ্ড ঝকঝকে তকতকে প্রসপারিটি আপনার লাইফে আনে, আপনাকে সুন্দর জীবনযাত্রা পালন করায় শুক্র গ্রহ, এবং শুক্রের জন্য সাদা রঙের ব্যবহার করবেন। এবার আসি শনিদেব। শনিবার আপনি কালো বা নীল বর্ণ ব্যবহার করুন, কালো বা নীল বর্ণের পোশাক পরিচ্ছদ ব্যবহার করুন।
এটাই ওনাকে শান্ত করার, ওনার কৃপা পাবার একমাত্র উপায়। আমরা শনিদেবের যখন শনিবার পুজো হয় দেখেছি ওনাকে বলা হয় নীলাঞ্জন। নীলাঞ্জন চয়প্রখম রবি সুতাম মহাগ্রহম ছায়াগর্ভ সম্ভূতং বন্দে ভক্তা সময়েশ্বরম। তার নীলাঞ্জন ওনাকে বলা হয়। এবং উনি নীল রং পছন্দ করেন। নীল রং এই আছে, আমরা নীল রঙকে ব্যবহার করতে পারি জামা কাপড়, পোশাক পরিচ্ছদ ইত্যাদি ক্ষেত্রে। আপনি নীল রঙের আপনার বিছানার চাদর, যে পর্দার কালার দেখুন এখানে নীল রং আছে আমার পিছনে, হ্যাঁ। এবং নানা ক্ষেত্রে নীল রংটির ব্যবহার আপনি করুন লাইফে। কালো রঙও ব্যবহার করতে পারেন। আপনি পোশাক পরিচ্ছদের মধ্যে নীল রং বা কালো রঙের যখন ব্যবহার করবেন শনিদেবের কৃপা পাবেন এবং আপনার কর্মফল প্রাপ্তি হবে। আপনাকে শনিদেব সর্বকর্মে আপনাকে সফলতা প্রদান করবেন এবং গ্রহরাজের কৃপায় আপনার জীবনের লক্ষ্যও পূর্ণ হবে। উনি আমাদের কর্মফল প্রদান করেন। এবার ভুল করেও আপনি যদি শনিবার দিন লাল রং ব্যবহার করে ফেলেন তখন আবার দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তাই ভুলেও লাল রঙের, গভীর লাল রঙের প্রয়োগটা শনিবার দিন না করাই ভালো। সেক্ষেত্রে আমরা বলবো দরকার নেই, আপনি নীল কালো রঙটার ব্যবহারটাই করুন। আর কিছু যদি না পারেন, এটা আমার বলা থাকলো, শুক্রের সাথে শনিদেবের একটি সম্পর্ক থাকে, ভালোই হবে। আপনি যদি সাদা রঙটি কিছু না জেনে বুঝে শনিবার দিন পরে ফেলেন, কোনো হিতে বিপরীত কোনো খারাপ কিছু হবে না। যদি কিছু পাচ্ছেন না, যেমন আমরা স্কুলের বাচ্চা কাচ্চাদের দেখতে পাই যারা ক্যাটারিং কোম্পানিতে চাকরি করে বা যারা অফিস কাছারিতে কর্পোরেটে চাকরি করে, অনেকেই সাদা রঙের টি শার্ট পরে অফিসে যায়। সাদা রঙটি সব গ্রহই পছন্দ করে, কারণ সাদা হচ্ছে যে রঙটি সেটি হচ্ছে চন্দ্রদেবের রং এবং কিছুটা শুক্রতত্ত্ব আছে। আর সাদা রঙটা ভোলেনাথের শিব ঠাকুরের খুব পছন্দ। আর আপনারা জেনে রাখবেন, আপনারা ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জানবেন, শিব ঠাকুরের বা ভোলেনাথের মহাকালের সম্পর্কে মাইথোলজিগুলো পড়বেন। আমরা কামরূপ কামাখ্যাতে গিয়েও দেখেছি, সেখানে নবগ্রহ মন্দিরে ভোলেনাথের যে শিবলিঙ্গের ওপর 9টি গ্রহের আলাদা আলাদা করে বর্ণের কাপড় রেখে পুজো করা হয়। কি বললাম, শিবলিঙ্গের ওপর গ্রহেদের 9টি রঙের বস্ত্র রেখে আলাদা আলাদা করে পুজো করা হয়। আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি গবেষণা করে নবগ্রহ মন্দিরে, যে প্রত্যেকটি গ্রহের পশ্চাতে ভোলেনাথের একটা গভীর গুরুত্ব আছে, তার হাত আছে। যে ব্যক্তি ভোলেনাথের চর্চা করছেন বা ভোলেনাথের আরাধনা করছেন সেই ব্যক্তির সব গ্রহই শান্ত হবে। তাই আপনারা কিছু না জেনে বুঝে যদি সাদা রঙেরও কাপড় জামা আপনি শনিবার দিন ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। জানবেন স্বয়ং ভোলেনাথ আপনার সাথে আছে। তাহলে এই গেল রবিবার থেকে শনিবার অবধি অল্প কথায় পোশাক পরিচ্ছদ, খাদ্যাদি এইসব নিয়ে আমাদের আধুনিক জীবনে যে জীবন চর্চাও করতে হবে, আবার অনেক জায়গায় সব কিছু মানাও যায় না। তার মধ্যেও যতটা পারবেন বাড়ির ঘরের রং, আপনার পর্দার কাপড়ের রং, বিছানার চাদরের রং, কেমন পোশাক পরে আপনি বিয়ে বাড়ি যাবেন, আপনি চাকরি করতে যাবেন, ব্যবসা করবেন, বা আমি জ্যোতিষ চর্চা করছি আমি হলুদ রঙের জামা পরেছি, এগুলো সব কিছুর পেছনে কোথাও না কোথাও একটা গ্রহদের সাথে লিঙ্ক আছে, আমরা যারা গ্রহের প্রভাবে বিশ্বাসী। সুতরাং আপনারা একটু চেঞ্জ করুন নিজেদেরকে, এক কালারের কাপড় পরুন বা বাই কালার পরুন। যেমন আমি পরেছি হলুদ রঙের জামা, সাদা রঙের চোস্ত। এই যে হলুদ আর সাদার মধ্যে যে একটা সমন্বয়, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, রবি এগুলোর সাথে পারস্পরিক একটা মিত্রতা আছে। তাহলে সাদা রং হয়ে গেল চন্দ্র এবং বৃহস্পতি, এগুলো পারস্পরিক আপনাকে একটা গুড ভাইব্রেশন দেবে, আপনার সব নেগেটিভ এনার্জি কাটিয়ে দেবে। সমস্ত কিছুতে আপনার গ্রহদের একটা উপস্থিতি আমরা দেখতে পাই। আজকের এই ছোট্ট বিষয়টি নিয়ে আপনারা পর্যালোচনা করবেন। আমাদের এই ভিডিও থেকে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা সরাসরি একাডেমি অফ অ্যাস্ট্রোলজি কৃষ্ণনগর শাখায় যোগাযোগ করবেন। নমস্কার।